হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবিআর রান্নাঘর। কি ভাবছেন তো, ঢাকা শহরের ভেতরে এরকম টাটকা ফ্রেশ পালং শাকের ক্ষেত কোথায় পেলাম? হ্যাঁ, এটা আমাদের ছাদ বাগানে। ছাদের উপরে মাটির মধ্যে কত সুন্দর পালং শাকের ক্ষেত হয়েছে দেখুন। আর আমি এগুলো উঠিয়ে নিয়ে যাচ্ছি। আজকে এই পালং শাক দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে আমি আমাদের টাঙ্গাইলের ঐতিহ্যবাহী একটি রান্না শাক পিঠালি শাক রান্না করব। তো পিঠালি শাকটা খেতে অনেক বেশি মজার হয়, বিশেষ করে টাটকা পালং শাকের সাথে যদি চিংড়ি দিয়ে করা হয় তাহলে তো কোনো কথাই নেই। আর আজকে আমি আমাদের এই ছাদ বাগান থেকে কিছু পালং শাক উঠিয়ে নিলাম। তো ছাদের পরিবেশটা অনেক ভালো লাগছে, যেহেতু শীতের সকাল, চারদিকে দেখতেও ভালো লাগছে আর শাকগুলো উঠাতেও তো আমার অনেকই ভালো লাগছে। আর শাক সবজির পাশাপাশি অনেক রকম ফলের গাছও লাগানো আছে আমাদের বিল্ডিংয়ের এই ছাদ বাগানে। তো আজকে আমি কিছু পালং শাক উঠিয়ে নিলাম রান্না করার জন্যে। আর পালং শাকগুলোকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, একদম সেই গ্রামের খেতে যেরকম স্বচ্ছ সবুজ পালং শাক হয়, ছাদের উপরেও কিন্তু ঠিক সেই রকমই ফ্রেশ স্বচ্ছ সবুজ পালং শাকগুলো হয়েছে, তাই না? আর পাশাপাশি কিছু মূলা শাকও রয়েছে। তো এখন আমি শাকগুলো রান্না করতে চলে যাচ্ছি। চলুন আবার রান্নাঘরে যাওয়া যাক। তো প্রথমে শাকগুলোকে আমি ভালো করে বেছে নিয়েছি। এখন এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো বারবার জল পাল্টে পাল্টে আমি খুব ভালো করে শাকগুলোকে ধুয়ে নিব। তো একটি বড় পাত্রে শাকগুলো নিয়ে নিয়েছি যাতে করে ধুতে সুবিধা হয়। এখন শাকগুলোকে ভালো করে জলের মধ্যে উল্টে পাল্টে ধুয়ে নিব। বেসিংয়ের কলটা আমি একেবারে হাই স্পিডেই ছেড়ে নিয়েছি, যাতে করে শাকের মধ্যে কোনো ধূলিকণা বালিকণা থাকলে খুব ভালো মতন সেটা পরিষ্কার হয়ে যায়। আর জলের মধ্যে শাকগুলোকে হাত দিয়েও আমি এপিট ওপিট করে উল্টে পাল্টে ধুয়ে নিলাম। আর এইভাবে করে জল পাল্টে পাল্টে প্রায় 5 থেকে 6 বার আমি ধুয়ে নিয়েছি। আর এখন আমি বটি নিয়ে বসে গেছি, শাকগুলোকে কুচি কুচি করে কেটে নিব। যতটা সম্ভব পারা যায় কুচিয়ে নিব, কারণ পিঠালি শাক রান্না করার জন্য কিন্তু কুচানো শাকেরই দরকার হয়। তো বেশ অনেকগুলো শাক আমি একেবারে মুঠিবদ্ধ করে নিয়েছি। এরপর মাঝখান থেকে কেটে নিয়ে পুরোটা এক হাতে নিয়ে এভাবে করে দেখতেই পেলেন যে আমি কুচিয়ে নিলাম। সবগুলো শাক আমার কুচিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি মূল রান্নায় চলে আসলাম। কড়াইতেই প্রথমে বেশ খানিকটা পরিমাণ তেল গরম করে নিলাম। আর এই তেলের মধ্যে ফোড়নে প্রথমে দিয়ে দিচ্ছি চিড়ে নেওয়া শুকনা মরিচ। শুকনা মরিচটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আস্ত জিরা। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রাঁধুনি সস। আর এই রাঁধুনি সসটা অবশ্যই করে ফোড়নে দিতেই হবে, কারণ পিঠালি শাকে এই মশলার ফোড়নটা একটা আলাদা মাত্রা এনে দেয়। তো রাঁধুনি সসটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম আমি চিড়ে নেওয়া তেজপাতা। এখন এই ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিলাম। আর ভাজতে গেলেই দেখতে পাবেন যে দারুণ একটা সুঘ্রাণ পাচ্ছেন। তো মশলা ভেজে নেওয়া হয়ে গেলে এখন এই তেলের মধ্যে দিয়ে দিব লবণ হলুদ মাখিয়ে নেওয়া চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে এই ফোড়নের তেলেই ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিব। মাছ ভাজা আমার হয়ে গেছে। আর এখন এই মাছ ভাজার উপরেই দিয়ে দিব আমি সেই কুচিয়ে রাখা পালং শাকটা। মাছগুলো ভেজে আর আলাদাভাবে তুলে নেওয়ার প্রয়োজন নেই। এইভাবে করে ফোড়নের তেলের সঙ্গে ভেজে এর মধ্যে সরাসরি শাকটা ঢেলে রান্না করলেই কিন্তু টেস্টটা বেশি ভালো আসে। তো শাকটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি স্বাদমতো লবণ দিয়ে দিলাম। আর লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। শাকটা কিছুটা মজে গেছে। আর এই পর্যায়ে যে দেখতে পাচ্ছেন, এইখানে রেখেছি আমি আস্ত জিরা, কয়েক টুকরো আদা আর অল্প করে একটু রাঁধুনি সস। এই মশলাটাকে শিলপাটায় পেস্ট করে নিব। আর এই দিক থেকে ততক্ষণ আমি শাকটাকে 2 থেকে 3 মিনিট ঢাকা বন্ধ করে রেখেছিলাম। তো 2 থেকে 3 মিনিট পরে ঢাকনাটা খুলে এখন এই মশলার পেস্টটা দিয়ে দিলাম। মশলার পেস্টটা দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফালি করে রাখা কাঁচামরিচ। আর পিঠালি শাকটা কিন্তু খেতে একটু ঝালঝালি হয়, ওই জন্য কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি পরিমাণ দিলাম। আর অবশ্যই করে কাঁচামরিচের ঝালেই এটাকে রান্না করতে হবে। শুকনা মরিচের গুঁড়া কিন্তু এই রান্নাটাতে ব্যবহার করা হয় না। তো কাঁচামরিচের ফালিটা দিয়ে দেওয়ার পরে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পিঠালি। চালের গুঁড়া আমি একটু পাতলা করে গুলে এই পিঠালিটা দিয়ে দিলাম। আর পিঠালি দেওয়ার সঙ্গে সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। আর এইভাবে করে নাড়াচাড়া করে এর উপর থেকে তেলটা ভেসে যাওয়া পর্যন্ত আমি রান্না করে নিয়েছি। যখন দেখতে পেলাম এভাবে চারিদিকে তেল ভেসে গেছে, এ পর্যায়ে আমাদের পিঠালি শাক রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো খুবই সুন্দর সুস্বাদু আর সুঘ্রাণে ভরপুর পিঠালি শাক রান্নাটা একদমই রেডি ফর সার্ভ। এখন আমি এটা বেড়ে নিব। আর রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলেই ঘরে তৈরি খাবার খান, সুস্থ থাকুন।